আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব রাজনীতির চলমান পরিস্থিতি এবং বিএনপির কর্মকাণ্ড নিয়ে। বিশেষত চট্টগ্রাম অঞ্চলে কি রাজনৈতিক কর্মকাণ্ড হালচাল চলছে বা বিএনপির কর্মকাণ্ড কীভাবে চলছে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত এবং পরিচ্ছন্ন এবং সজ্জন রাজনীতি হিসেবে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যার ব্যাপক গ্রহণযোগ্যতা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক যারা ব্যারিস্টার মীর হেলাল। আমরা কিছু সহজ এবং সরল কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই। আসলে প্রথম প্রশ্ন করতে চাই, আসলে ছাত্রদের যে একটা অর্জন, যে একটা অভ্যুত্থান, আমি একটু সহজভাবে জানতে চাচ্ছি। আসলে 1971 সালে তো আমাদের দেশটা স্বাধীন হলো, পাশাপাশি এখন সকলেই বলছি যে আসলে এই 2024 সালে এসে আমরা আবার গণঅভ্যুত্থান পেলাম। এক কথায় জানতে চাচ্ছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা লাভ আর এখনকার 2024 সালে গণঅভ্যুত্থান আপনার মুখে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শককেও শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখেন, 1971 সালে আসলে আমরা ভিনদেশীদের সাথে যুদ্ধ করে বৈষম্যের প্রতিবাদ করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে এবং পরবর্তীতে সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এই মুক্তিযুদ্ধে উনি কন্ট্রিবিউট করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মহানায়কদের একজন হিসেবে বিবেচিত হন। আজকে তার বহুদিন পরে 2024 সালের 5ই আগস্ট আমরা ছাত্র এবং আমি বলবো ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে, এই ফ্যাসিস্ট সরকারটা কিন্তু ভিনদেশী না, আমাদের স্বদেশী একটি ফ্যাসিস্ট সরকার। এবং আমার মনে হয় যে বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসেও এরকম নিষ্ঠুর এবং এত নির্মম ফ্যাসিজম অন্য কোনো দেশ দেখেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেই সরকারের শুধু পতনই হয়নি, 880 বছরের বাংলাদেশে বাঙালির ইতিহাসে বা বাংলাদেশিদের ইতিহাসে কোনো শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লক্ষণ সেনের পরে মনে হয় আওয়ামী লীগের সভানেত্রী একমাত্র ব্যক্তি যে প্রায় স্বাধীনতার পর থেকে প্রথম 71 না 880 বছরের ইতিহাসে কিন্তু হ্যাঁ 71 সাল বাংলাদেশে তো প্রথমই, এর আগে তো এটা হয়ই নাই। বাট আপনি এই অঞ্চলও যদি ধরেন তাহলেও কিন্তু 880 বছর পরে কোনো শাসক পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? কারণ দেশের মানুষের প্রতি এত অত্যাচার, অন্যায়, অবিচার হয়েছে যে মানুষ আসলে ওনাকে আর বাংলাদেশে বরদাস্ত করতে পারে নাই। তো আমি বলবো যে 1971 সালে যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ, উনি অন্যতম সংগঠক হিসেবে ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, ঠিক একইভাবে যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো, একটা পর্যায়ে যখন ছাত্রদের উপর এই গত ফ্যাসিস্ট সরকার নির্মমভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শুরু করলো, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বললেন যে আমরা রাজনৈতিকভাবে না, আমরা দলীয়ভাবে না, কিন্তু আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমাদের বাচ্চারা যারা কোমলমতি শিক্ষার্থী আছে তাদের প্রোটেকশন দিব, আমরা তাদের সাথে মাঠে থাকব। এই তারপরে কিন্তু ক্রমশ 9 দফা যেটা ছাত্রদের ছিল সেটা 1 দফায় চলে আসে এবং ছাত্র জনতার ছাত্র সরকার হটানোর আন্দোলন, মানে 1 দফায় চলে আসে যে সরকার পতন ঘটাতেই হবে বা সরকারের পদত্যাগ করতেই হবে। এবং ছাত্র জনতার এক অভূতপূর্ব সম্মিলনের মাধ্যমেই এই গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে কাউকে না বলেই পালাতে বাধ্য হয়। তো আমি মনে করি ভিনদেশীদের বিরুদ্ধে যুদ্ধ করাটা অনেক সহজতর ছিল, কিন্তু নিজ দেশি, আমরা যদি দুর্বৃত্ত বলি, এদের সাথে যুদ্ধ করাটা বেশ কঠিন ছিল এবং দীর্ঘ সময় আমরা সর্বস্তরের জনগণ ছিল। পাশাপাশি এইবারে 2024 সালে যে গণ অভ্যুত্থান, তাতে পরে আপনার 8 দফা, 9 দফা, 4 দফা ছিল। এক পর্যায়ে যখন 1 দফায় চলে আসে তখন সর্ব রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে অভিভাবক সমাজ সকলে কিন্তু মাঠে চলে আসছে। আমি একটু জানতে চাই স্পেসিফিকলি এই যে তারা কিন্তু 2018 সালে প্রথম এই কোটা সংস্কারের আন্দোলন করেছিল।
এক কথায় ব্যাপারটা তো একটা যৌক্তিক আন্দোলন। আসলে আমাদের দেশে এরকম ছাত্রদের যুদ্ধ আন্দোলন করে কেন যৌক্তিক আন্দোলন চাওয়া লাগে, একটু যদি বলতেন। জি, এটা খুব জবাবটা খুব সিম্পল। কেন? যখন গণবিচ্ছিন্ন কোনো সরকার থাকে, যখন কোনো সরকার জনগণের ভোট ব্যতীত ক্ষমতায় থাকে, তখন তো তাদের কারো প্রতি জবাবদিহিতা আছে বলে তারা মনে করে না। যে কারণ এই সরকারে তো কোনো জনপ্রতিনিধিত্ব নাই, গণপ্রতিনিধিত্ব নাই, তারা তো হলো মানুষজনের থেকে বিচ্ছিন্ন। তো ওই জন্য ছাত্রদের আওয়াজটা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। ভাবছে আমরা সবই করতেছি, আমরা বিরোধী দলকে দমন নিপীড়ন করতেছি, মেরে ফেলতেছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, গুম হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, ব্যাংক লুট করছে, টাকা পাচার করছে, সব কিছু করছে। এটা করতে গিয়ে ওদের এমন একটা অ্যারোগেন্স চলে আসছে যে ওরা মনে করছে না ছাত্ররা করতেছে, করে এগুলো মানবো না। তারা নিজেরা কিন্তু ওই আন্দোলনের মুখে কোটা বাতিল করলো, কিন্তু আবারও যখন তারা আদালতের মাধ্যমে এটাকে, ওই যে তাদের যেটা স্বভাব, যা কিছু চায় আদালতের মাধ্যমে করে নিয়ে গেছে, যখন তারা আবার আদালতের মাধ্যমে করলো, তখন দেখলাম তৎকালীন অবৈধ সরকারের প্রধান এবং তার কয়েকটা মন্ত্রী মানে ছাত্রদেরকেই রাজাকারের বাচ্চা বা এই ধরনের মানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলো। এবং কিছু কিছু মন্ত্রী, বিশেষ করে তো কুলাঙ্গার যে আমাদের তখনকার শিক্ষামন্ত্রী ছিল, সেও দেখলাম তার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বা রাজাকার বলে সম্বোধন করছে। সার্বিকভাবে তারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল না, তারা জনগণের মনের ভাষাটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং তার চরম মূল্য বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলটিকে দিতে হচ্ছে এবং আগামী বহুদিন যাবতী এই মূল্য তাদের দিতে হবে। এদিকে হেলাল ভাই, আর একটু জানতে চাচ্ছিলাম, আসলে তো লাস্ট 16টি বছর যে শিক্ষাটুকু দিয়েছে, যা ভিন্নমত যারা পোষণ করে, যা ভিন্নমত যারা লালন করে, তাদেরকে দমন নিপীড়নের মধ্যে রেখেছে, কারণ তারা যাতে সংসদে ঢুকতে না পারে বা রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। ছাত্ররা তো রাষ্ট্র ক্ষমতা চায়নি, তাদেরকে কেন এত দমন নিপীড়নের মধ্যে রাখতে হবে? ওনাদের মাইন্ডসেট এটাই হয়ে গেছে যে ওনারা ভিন্ন মত শুনতেই চায় তো কোটা সংস্কার চেয়েছে না। ওনারা কথা হচ্ছে, ওনাদের কথার বাইরে ওনারা কোনো কথা শুনতে পারবে না। এটা আসলে আমরা আগে গল্পে পড়েছি যে আকবর বীরবলে কি হতো, বা এই ধরনের এগুলো আসলে কল্পকাহিনীর রূপক হিসেবে লেখা হতো। কিন্তু বহুদিন পরে হীরক রাজার দেশের মতো আমরা কিন্তু এখানে দেখলাম যে ও যা কিছু হবে ওনার মন মতোই হতে হবে। এটা ওনার পক্ষে যাক বিপক্ষে যাক, মানে উনি একবার ক্রেডিট নিলে উনি কোটা বাতিল করেছেন, আবার একই মানুষ কিন্তু কোটা নিয়ে মনে করেন একটা অ্যাগ্রেসিভ ব্যাপারটা, কারণ তারা তো চায় না, রাষ্ট্র ক্ষমতা চাইছিল না, তারা তো এরকম কোনো আবদার বা ওনারা তো ভিন্ন মত শুনতে অভ্যস্ত না। এটা শুধু রাষ্ট্র ক্ষমতার বিষয় না, ওনারা কোনো ব্যাপারেই মত প্রকাশের স্বাধীনতা দিতে ওনারা অভ্যস্ত না। এই আওয়ামী লীগ তো আসলে উপমহাদেশে একটা সম্ভ্রান্ত একটা দল ছিল। এই যুদ্ধের ক্ষেত্রেও তারা কিন্তু বেশ অবদান রেখে চলছে। লাস্ট 16 বছর কেন শেখ হাসিনা এত স্বৈরাচারী বা এত দমন নিপীড়ন আচরণ শুরু করলেন? এটা আসলে অনেকেই বলে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠক, কিন্তু আপনি যদি দেখেন যে এই দল থেকে কেউ সেক্টর কমান্ডার ছিল কিনা, বা এই দল থেকে কয়জন বীর প্রতীক বা বীর উত্তম, তা এইটা কিন্তু একটু প্রাসঙ্গিক আলাপ, ওইটা নিয়ে হয়তো আরেকটা বিতর্ক হতে পারে। বা ঠিক আছে, দীর্ঘদিন ধরে এই দলটা সুসংগঠিত ছিল, এবং এই দলের মধ্যেই শহীদ সোহরাওয়ার্দী ছিলেন, তারপরে আমাদের মৌলানা ভাসানী ছিলেন, পর্যায়ক্রমে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে নিয়ে হাসিনা পর্যন্ত এসছে। তো এই দলেরও একটা ইতিহাস আছে। আপনি দেখেন, যখন শেখ মুজিবুর রহমান সাহেব ওই আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, উনি কিন্তু মৌলানা ভাসানী বা শহীদ সোহরাওয়ার্দীর অবদানটা একেবারে ধুয়ে মুছে ফেলে দিলেন। তাও মানে এমন একটা ভাব ছিল যে আওয়ামী লীগটা মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেবের থেকেই শুরু হয়েছে। আসলে তো তা না, ইতিহাস তো তা বলে আমিত্বভাবটা কিন্তু তার থেকে চলে আসে। আমি ওই জন্যই বললাম যে আপনি এটা কিন্তু হঠাৎ করে কোনো ঘটনা না, এই দলের লেগেসিটাই এরকম যে আমিত্ব, মানে আমির বাইরে কোনো কিছু নাই। এবং এই আমিত্বের কারণে এর মানে মূল্য দিতে হয়েছে এই দেশের সাধারণ জনগণকে, এই দেশের শান্তিপ্রিয় এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে সহ সর্বস্তরের মানুষজনকে, শুধুমাত্র একগুঁয়েমির কারণে এবং স্বৈরাচারী আচরণের কারণে। এটাই তাদের পতনের মূল কারণ। আমরা একটু টেগিনের রাজনীতি নিয়ে একটু আসি। আসলে
লাস্ট 16টি বছর আমরা যেটা দেখেছি দমন নিপীড়নের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতো যে কাউকে রাজাকার বা জঙ্গি বলে সম্বোধন করতো, ট্যাগিং। আসলে যেগুলো বলা হয় ট্যাগিংয়ের রাজনীতি। আসলে এখন ভিন্ন মত হলে যে এইভাবে ট্যাগ দেওয়া হয়, ট্যাগিংয়ের রাজনীতি। আপনারাও রাজনীতি করেন, আপনারাও একটা সময় সরকারের দায়িত্ব পালন করেছিলেন। এখন এই যে রাজনীতিটুকু ট্যাগ দেওয়া, এটা কি আপনি কীভাবে দেখেন? এটা আসলে হচ্ছে ওই যে ফ্যাসিবাদের কিছু চরিত্র বা ক্যারেক্টারিস্টিক থাকে, চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে এটা হচ্ছে মানে অন্যতম, যে কাউকে কিছু হলে জঙ্গি, না হলে রাজাকার, না হলে দুর্বৃত্ত, কিছু একটা বলে। তা আমার প্রশ্ন হচ্ছে যে দমন নিপীড়নের একটা ভাষা মনে হয় নিশ্চয়ই এটা স্বৈরাচারের একটা ভাষা। এটা তাদের যে চারিত্রিক কিছু গুণাবলী থাকে স্বৈরাচারের, এর মধ্যে এটা অন্যতম। এটার কারণটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে যারা আইন বহির্ভূত কাজ করে তাদেরকে আমরা সাধারণত অপরাধী বলে থাকি বা আইন ভঙ্গকারী বলে থাকি। এখানে কিন্তু আলাদা ট্যাগিং দেওয়া হয়, এই যে জঙ্গিবাদের নাম করে কিছু বেনিফিট নেওয়া, আবার হয়তো কোনো দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে একটু অবস্থান ভালো তোলে, ওরা আসলে আমাদের জনসাধারণকে এক প্রকার বুঝিয়ে দেওয়া, জনসাধারণকে বোকা বানানো, এক প্রকার বোকা বানানো এবং বিদেশিদেরকে থেকে অনৈতিক সমর্থন আদায়ের একটা টেকনিক। হ্যাঁ, কোনো দেশকে খুশি রাখতে, ধরেন প্রতিটি রাষ্ট্রের সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বা আমাদের সংবিধান অনুযায়ী কি আমরা সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখবো, সকল প্রতিবেশী দেশের সাথে। কিন্তু ওই দেশের মধ্যে যখন একটা রাষ্ট্রদূত অথবা একটা মন্ত্রী বলে বাংলাদেশে অমুক দলেই সরকারে থাকতে হবে, আওয়ামী লীগই সরকারে থাকতে হবে, এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একেবারে নগ্ন হস্তক্ষেপ বলে আমি মনে করি। তাহলে এটা আমরা অ্যালাউ করেছি কারণ আমরা তাদের এই গত সরকার বা অবৈধ সরকার যেটা পালাতে বাধ্য হয়েছে, তারা ভিনদেশি সরকারের মদত নিয়েই থেকেছে এবং এই জন্যই তারা ট্যাগিংটা ব্যবহার করেছে। রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, এই যে ট্যাগিংগুলো তারা ইউজ করেছে, তারা হচ্ছে শুধুমাত্র ওই দেশটির সমর্থন আদায় করে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এটা করেছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই বৈষম্য বিরোধী যে সমাজ আমরা গঠন করতে চাই, এখানে ট্যাগিং বলেন, ক্লাসিফিকেশন বলেন, শ্রেণী অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. দূর হতে হবে অবশ্যই অবশ্যই। তারা এই ছাত্ররা এত প্রাণ, এত শ্রম, এত আত্মত্যাগ, আসলে বৈষম্য বিরোধী এক কথায়। বাংলাদেশকে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ গড়া। অবশ্যই। তাহলে এটা করতে হলে তো আমরা যদি ট্যাগিং করতে থাকি, আমরা যদি বিভিন্ন মানুষকে বিভিন্ন কাতারে ফেলে দেই, তাহলে তো আমরা বৈষম্যটা রেখেই দিচ্ছি। এটার বিরুদ্ধে হেলাল ভাই, আসলে 1971 থেকে শুরু করে আমরা, এর আগেও তো আমরা অনেক স্বাধীনতা বা গণঅভ্যুত্থান পেয়েছি। 71 সালের পর থেকে আমরা অনেক স্বাধীনতা বা গণঅভ্যুত্থান পেয়েছি বারে বারে। আমরা জনসাধারণ কিন্তু যে উদ্দেশ্যে কাজটুকু করে বা গণঅভ্যুত্থানের সাথে যুক্ত হয়, সংগ্রামে যুক্ত থাকে বা আন্দোলনে যুক্ত থাকে, তা মূল বিষয়টা হচ্ছে
ফসল গড়ে ওঠা আসলে এইবার এই 2024 সালে এসে আমরা তো এর আগে সেই রকম ফসল গড়ে তুলতে দেখিনি। এবার কি আপনার মনে হয় জনাব হেলাল আসলে এবার জনগণ কি এত আত্মত্যাগ ফসল কি ঘরে ঢুকবে আসলে জনসাধারণের? দেখেন, আপনি যদি ইদানিং লক্ষ্য করেন, আপনি টিভি নিউজ দেখেন বা আপনি সুশীল সমাজের বক্তব্য দেখেন, তারা রাষ্ট্র মেরামতের কথা বলছে। 5ই আগস্টের পরে আমি বিভিন্ন মহলকে দেখছি বলছে রাষ্ট্র মেরামত করতে হবে। আপনি যদি আপনার স্মরণে থাকে 23শে জুলাই মাসের মাঝামাঝি গত বছর 2023 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা অলরেডি ঘোষণা করেছিল। এইটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে করেছে, কিন্তু এটা মূলত সমমনা সকল রাজনৈতিক মতাদর্শের দলের ওপিনিয়নের ভিত্তিতে এবং সমাজের যারা আমরা সুশীল সমাজ বলে পরিচিত তাদেরও ওপিনিয়নের ভিত্তিতে করা হয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ফসল ঘরে তুলতে পারবো কি পারবো না, আমাদের ফসলটা হচ্ছে একটি সুন্দর সমৃদ্ধ উন্নয়নশীল এবং বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, জি, যেখানে বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। সেটির করতে কি কি করা দরকার অলরেডি 31 দফা কিন্তু আমরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন, আমরা বলি দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগেই কিন্তু 1 বছরের অধিক সময় আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। আমি যেহেতু বিশ্বাস করি এই গণ অভ্যুত্থানে এটা পিওর বাংলাদেশি মেড ইন বাংলাদেশ গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কোনো ধরনের কোনো বিদেশি শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না এবং হওয়ার সুযোগও কেউ দেয় নাই। আচ্ছা, এটি একটি অর্গানিক আন্দোলন হয়েছে। ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে এসছে। যখন আমাদের বাচ্চাদের উপর আক্রমণ হচ্ছিল তখন অভিভাবক হিসেবে রাজনৈতিক দলগুলো কিন্তু এসছে, রাজনৈতিক দল হিসেবে আসেন, জনসাধারণ এসছে নিজের বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য। এবং অসংখ্য, যতই বলুক এরা 100-200 হাজারের উপরে লোক কিন্তু বাস্তবর্থে শহীদ আত্মদান করেছে, শহীদ হয়েছে। তাহলে এতগুলো শহীদের বিনিময়ে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে চাচ্ছি, একটি সুন্দর সমৃদ্ধ সম্প্রীতি এবং বৈষম্যহীন বাংলাদেশ, আমরা অবশ্যই সেই লক্ষ্য পৌঁছবো। এটাই যদি ঘরে ফসল তোলা হয় তাহলে এবার ঘরে ফসল উঠবে। আমি একটু জানতে চাচ্ছি আসলে আপনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে খুব ওতপ্রোত জড়িত এবং রাজনীতি খুব বেশ জড়িত আছেন। আসলে আমরা কতটুকু আশাবাদী নাকি আমরা এখনও আশঙ্কায় আছি আসলে জনসাধারণের ঘরে ফসল ঢুকার ব্যাপারটা নিয়ে আসলে আমরা কতটুকু আশাবাদ কতটুকু হতে পারে? না, আমি শতভাগ আশাবাদী। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের দিন পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমাদের দলের চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান বারবার আমাদের গতকালও আমাদের চট্টগ্রাম বিভাগে একটি সমাবেশে উনি বক্তব্য দিয়েছেন উত্তর দক্ষিণ মহানগরে। উনি মানে খুবই জিরো টলারেন্স ওনার এসব কোনো দুর্বৃত্তায়ন বা অপরাধমূলক কার্যক্রমের সাথে। উনি বলেছেন যেগুলো মানুষ দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থে জনবিরোধী কাজ করবে বা গণবিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে দল শুধু সাংগঠনিক ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। এবং আমি উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি, আপনি দেখেছেন চট্টগ্রামে বেশ কয়েকজন বর্ষিয়ান মানে খুব বড় মাপের রাজনীতিবিদকে বিরুদ্ধে শোকজ না, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এবং ময়মনসিংহ অত্যন্ত ত্যাগী নেতা আমাদের কিন্তু রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন ধরে, এবং তারা বেশ বড় মাপের নেতা এবং তারা দায়িত্বশীল নেতা। এবং এরপর ময়মনসিংহ আপনি দেখেছেন যে শুধু তাদেরকে বহিষ্কার করেনি, তাদের বিরুদ্ধে কিন্তু মামলাও করেছে দলের পক্ষ থেকে। তো আমরা এই ব্যাপারে একদম জিরো টলারেন্স আছি। কোনো দুর্বৃত্তকে কোনোভাবেই এত বড় অর্জন যেটা বাংলাদেশিদের, এটাকে ম্লান করতে দেওয়া হবে না। তো সে কারণে আমি অত্যন্ত আশাবাদী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের রাজনীতি করে, গণমানুষের রাজনীতি করে এবং মানুষের মনের ভাষা বুঝতে পারে। আমরা অনেকক্ষণ কথা বললাম, আমরা একটু হেঁটে কথা বলি। 2018 সালে কিন্তু এই কোটা সংস্কার ছাত্ররা কিন্তু মাঠে নেমেছিলেন। পাশাপাশি আমি একটু জানতে চাই নির্বাচন 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনের আগে কিন্তু 1 বছর আগে কি 7-8 মাস আগে বিএনপি জামাত একসাথে মাঠে নেমেছিলেন আসলে নির্বাচনটা কি যাতে একটু বয়কট করা যায় বা একটু যাতে নির্বাচন না হয়। কিন্তু ঠিক এই শেখ হাসিনা যে প্রতিবারের ন্যায় কিন্তু জামাত বা যারা বিএনপি আছে, আপনার রাজনীতির সাথে যারা যুক্ত হন তাদেরকে দমাতে পারলেও এই 2024 সালে এসে ছাত্রদের কেন দমাতে পারেনি শেখ হাসিনা? বিএনপির আন্দোলন বা ওই সময়কার 7ই জানুয়ারির আগে যে আন্দোলনটা ছিল, এটা কিন্তু নির্বাচন প্রতিহত করার না। আচ্ছা, এটা ছিল হলো নির্বাচনকে বয়কট করার জন্য। আপনি যদি দেখেন এই নির্বাচনে কিন্তু 5%ও ভোটার উপস্থিতি ছিল না। তারা যতই 10-12% বলুক,
বাস্তবিক অর্থে না আমরা এটাও রেখেছিলাম ছিল না। তার মানে ওইটা সাকসেসফুল ছিল। ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা কিন্তু শুধু এই 1 মাসের বিষয় না, এটা কিন্তু গত 17 বছরে যে আন্দোলন দানা বাঁধছিল এদের বিরুদ্ধে, এটার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আচ্ছা, এখন এখানে যেটা মানে উল্লেখযোগ্য জিনিস, এখানে যখন বাচ্চারা মারা যাচ্ছে তখন মনে হয় বাকি সবাই এবার অনুধাবন করেছে যে আগে বলছে বিএনপি 2টা লোক মারা গেছে, জামাতে 2টা লোক মারা গেছে বা এরকম, এখন বলছে আমাদের সন্তান মারা যাচ্ছে। আগেও কিন্তু আমাদের সন্তানই মারা গেছে, কিন্তু ওই যে ট্যাগিং এর জন্য একটা বিভ্রান্তি ছিল, রাইট। তো এখনো আপনি যদি দেখেন নিহতদের মধ্যে কিন্তু বিএনপির সংখ্যা সবচেয়ে বেশি। এখন আমাদের চট্টগ্রামে তো প্রথম যে ছাত্র দলের আমাদের এক জয়েন্ট কনভেনর ওয়াসিম, সে মারা গেল প্রথম এবং গুলিবিদ্ধ হলো আমাদের আরেক সমন্বয়ক, সে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের জয়েন্ট কনভেনর, তার বুকে ফোর হয়ে ফারুক, তার বুকে দিয়ে গুলি গেল। তো এবারও কিন্তু নিহত লিস্টে কিন্তু বিএনপি বেশি, কিন্তু যেহেতু ছাত্ররা ক্যাম্পেইনে ছিল, ফোরফ্রন্টে ছিল, এখন আর ট্যাগিং এর সুযোগটা তারা পায় নাই। যে মুহূর্তে ট্যাগিং আসে ততক্ষণে অলরেডি আন্দোলন একটা পরিণতিতে পৌঁছে গেছে। হ্যাঁ, মানে এক কথায় যে এই ছাত্ররা আসলে এর আগে আমরা অর্জনটুকু দেখেছি, কিন্তু ছাত্রদের অর্জনটুকু বেশি এবং পাকাপোক্ত হয়েছে কিন্তু ছাত্রদের আন্দোলন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কোটা সংস্কার থেকে এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। আমি একটু জানতে চাই, আসলে সংবিধান নিয়ে কিছু কথা আছে আপনার। সংবিধানকে নিয়ে আমজনতা বলেন বা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেন বা সুশীল সমাজ বলেন, তারা এক একজনে এক এক রকম কথা বলে। তারা বলে কি কিছুটা পরিবর্তন করা দরকার সংবিধানকে, আর কেউ বলে একদম গোড়া থেকে সংবিধানকে পরিবর্তন করা প্রয়োজন, যেহেতু বারে বারে সংসদের মধ্যে বারে বারে এই সংবিধানকে সংশোধন করা হয়, একটু পরিমার্জন করা হয়। এক্ষেত্রে আপনাদের যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন বা কেন্দ্রের সাথে ভালো চরিগর আছেন, আপনারা কি মনে করছেন সংবিধানকে নিয়ে? আপনারা কি মনে করছেন? না, আমরা যেটা বললেন আপনাদের রাষ্ট্র মেরামতের একটা গাইড 31 দফা কিন্তু আমরা অলরেডি 1 বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছি। দেখেন, সংবিধানের মৌলিকতা কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ ওই মৌলিকতার উপরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু যুগের বিবর্তনে, কালের বিবর্তনে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য, যেটা আছে সেটা থাকবে, প্লাস একটা আপার হাউস উচ্চতর কক্ষ করবে। এটা কাদের জন্য করবে? ধরেন একজন ইউনিভার্সিটির শিক্ষক যিনি খুবই মেধাবী, অথবা একজন সাংবাদিক যিনি খুবই দক্ষ, বা একজন চিকিৎসক যিনি খুবই ওনার কর্মক্ষেত্রে ওনার যথেষ্ট যশ আছে, কারণ উনি হয়তো নির্বাচনে পারবেন না একটা রাজনীতিবিদের সাথে, কারণ তারা প্রথাগত রাজনীতিতে তো তারা ইনভলভ না, কিন্তু দেশ পরিচালনায় কিন্তু এই লোকের কন্ট্রিবিউশন আমরা পেতে পারি। তো এই জায়গায় এসে বিএনপি অলরেডি প্রস্তাব করেছে যে সংবিধানকে সংশোধন করে আমরা উচ্চতর কক্ষ রাখবো, যাতে ওনারাও এইটাতে অংশগ্রহণ করতে পারে। এটা একটা উদাহরণ। যেমন আবার আরেকটা বলেছে যে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে তার মধ্যে একটা স্বৈরাচারী আচরণ চলে আসে। এটাও তো একটা পরিবর্তন। এই কথাটা কি ওই দফার সাথে যুক্ত ছিল? আচ্ছা, আমাদের 31 দফায় আছে। আচ্ছা, এটাই বলছি যে এখন যে সংস্কারগুলোর কথা বলছে বিএনপি, কিন্তু এটা গত বছরই 31 দফা দিয়ে দিয়েছে। ক্যাম্পেইনটা আমরা গতবারও করেছিলাম, আন্দোলন সংগ্রামের জন্য কন্টিনিউ করতে পারি, আমরা কিন্তু এখনো ওই ক্যাম্পেইনটা আবার কন্টিনিউ করব। 31 দফা মানুষকে পরিচিত করা, এর বাইরে আর কিছু আছে। আপনিও একজন ব্যারিস্টার মানুষ, আইনজ্ঞ মানুষ, সেক্ষেত্রে আসলে সংবিধানটাকে কি পরিবর্তন প্রয়োজন আপনার কি মনে হয়? এই যে কর্মক্ষেত্রে মানে আপনার যখন এক্সিকিউশন লেভেলে পরিবর্তন প্রয়োজন, বাট যেটা মূল ভিত্তি, মূল স্তম্ভ, এটা তো ঠিক আছে, এটা তো কেউ ডিসপিউট করছে না। কারণ আমরা যা যা চাচ্ছি তা আমাদের মৌলিকতায়, আমাদের সংবিধানে কিন্তু এটা আছে। যুগের সাথে তাল মিলাতে গিয়ে কিছু কিছু ধারা চেঞ্জ হতেই পারে, এটা পৃথিবীর অনেক দেশেই। অনেকেই বলছে কিন্তু এই সংবিধানটাকে এমনভাবে তারা সাজালো একদম গোড়া থেকে পরিবর্তন চায়, কিন্তু না, এটা গোড়া থেকে না। ওরা করেছে কি, যে ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে, এগুলো তো অবৈধভাবে তারা করেছে, আদালতকে ব্যবহার করে। আদালত তো আইন প্রণেতা না, আইন প্রণয়ন করবে সংসদ। তো শুধু এই আইন প্রণয়নের ক্ষেত্রে আদালতকে ব্যবহার করার কারণেই তো আপনি দেখেছেন ওই বিচারপতি মানিক, তাকে মানুষে কি তার প্রতি আক্রোশ, আপনি দেখেছেন। এটা তো অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার।
50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Mohammed Group, since 1968. কথাবার্তাগুলো তো আসলে না এরকম কিন্তু না। তাদের মতো বিচারক যে তারা কিভাবে বিচার কার্য পরিচালনা করতো? খায়রুল এটা তো হকের বড় মতো প্রশ্ন। বিচারকের কারণে এদেরকে প্রথম বিচারের সম্মুখীন করা উচিত। বাংলাদেশে অ্যানার্কি শুরুই করেছে এই লোকগুলো, এবিএম খায়রুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানি। তারাই বিতর্কিত কিছু রায় দিয়েছে। এই রায়গুলোর কারণে বাংলাদেশ একটা অস্থিতিশীলতার মধ্যে পড়েছে এবং স্বৈর শাসনটা দীর্ঘায়িত হয়েছে। তো আমি যারা বলছে আমূল পরিবর্তন, এটা হয়তো না বুঝেই বলছে, কারণ সংবিধানের স্পিরিট কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন দেখে মৌলিকতার ঠিক রেখে আনুষঙ্গিক আপনার যা প্রয়োজন এগুলোকে আপনি ইনকর্পোরেট আচ্ছা, আমরা এখন আসলে নির্বাচন নিয়ে একটু কিছু কথা বলবো। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে বিএনপি এখন কি ভাবছে বা এখন বিএনপির কর্মকাণ্ডটুকু না, আমাদের নির্বাচন পরে। আচ্ছা। আমরা যে আগে বলছি যে নির্বাচন করতে হলে কিছু বেসিক আপনার মেরামত প্রয়োজন। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন নির্বাচন কমিশন, আচ্ছা, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ এরকম আনুষঙ্গিক দুর্নীতি দমন কমিশন কারণ কিছু প্রতিটা সরকারের প্রতিটা অর্গান কিন্তু তারা 16টি নষ্ট করে ফেলেছে। আসলে তারা সংস্কার না করলে কিন্তু এটা রাষ্ট্র সরকার সঠিক এবং নির্বাচন দলের দেওয়া মধ্যে কিন্তু- কোনো পার্থক্য রাখেনি। জি সমস্যাটা হচ্ছে রাষ্ট্র সরকার এবং দল তিনটা ভিন্ন জিনিস, বিচার বিভাগ আরেকটা বিভাগ। এখন তারা সব কিছু আমির মধ্যে নিয়ে আসছে। জি আওয়ামী লীগের সভানেত্রী যা বলতেন, হ্যাঁ। এটাই সরকার, এটাই রাষ্ট্র, এটাই কথায় আদালত। এমনভাবে প্রতিটা অর্গানকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু সংস্কারবিহীন সুষ্ঠু না, নির্বাচন কিন্তু এটা আসলে বিএনপি চাচ্ছেও না এবং বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে, আচ্ছা ভেরি ক্লিয়ারলি বলেছেন এই সরকারের ওপর ওনার আস্থা আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, জি। উনি বিশ্বাস করেন এখানে যোগ্য লোকজন আছে। তিনি তো বলে যাচ্ছেন যে আবার এই তত্ত্বাবধায়ক সরকারটা যাতে আবার না, ওটা তো পুনর্বাসন করতেই হবে, না হলে এটা পুনর্বহাল আমাদের করতে 31 দফাতে চায়। আছে। না হলে আপনি তো বাংলাদেশের মতো দেশে আপনি নিরপেক্ষ লোক পাবেন না। সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা আপনার প্রমাণিত বারবার। জি তো ওইটা না, আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা বিশ্বাস করি তারা এবং আমাদের এবং নেতা তারেক রহমান সাহেব অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু এই 16টি বৎসর যে অর্গানগুলোকে নষ্ট করেছে তার কিন্তু সংস্কারে কাজ করছে এবং আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী আমাদের প্রতি নির্দেশনা আছে, হ্যাঁ। এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিপক্ষ মনে না করে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, যেটা আমরা করেছি। আপনারা দেখেন রিলিফ ওয়ার্ক থেকে নিয়ে সব কিছুতে আমরা তাদেরকে হেল্প করেছি, অপরাধ দমন থেকে নিয়ে আমরা তাদেরকে সাহায্য করেছি। আপনার কি মনে হয় না যে আপনাদের মতো রাজনীতিবিদরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যারা উপদেষ্টা আছে, কারণ 21 জন মাত্র, তাদেরকে যদি সহায়তা আপনারা না করেন তাহলে পরে কি আসলে বিভিন্ন অর্গান যেগুলো কাজ না, ওনারা করছে পারবেন না। এটা সম্ভব না। কঠিনতর হবে। এটা কঠিন, এটা অসম্ভব হবে। যতই মেধা থাকুক, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি তাদের আপনার ইনভলভমেন্ট লাগবে, কারণ আমাদের সাথে মানুষের একটা সম্পর্ক আছে। জি গণমানুষ কি চায় এটা আমরা বুঝতে পারি, এবং এই জন্য আমরা কিন্তু ওনাদেরকে সর্বাত্মক হেল্প এক করছি। কথায় ব্যারিস্টার হেলাল, এক কথায় কখন আপনারা নির্বাচন চান, মানে কোন পরিবেশে এসে আপনারা নির্বাচনের কথা যখন বলবেন? একটি সুষ্ঠু নির্বাচন কমিশন কিভাবে হবে, বুঝবো আমরা? এটা তো যখন যেটা অসুষ্ঠু এটা বোঝা গেছে। জি আমরা যদি দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যোগ্য লোকদেরকে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন করেছেন,
এটা যখন দৃশ্যমান হবে, প্রতীয়মান হবে, বিচার বিভাগে অলরেডি কাজ চলছে, এটা আমরা দৃশ্যমান। প্রশাসনের পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখছি। পুলিশ প্রশাসনের রদবদল হচ্ছে, আমরা দেখছি। আম জনতা আসলে তারা তো আসলে ভোট দিতে চাইছে, তারা 16টি বছর আসলে তাদের একটা খুব আছে, এই যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা তারা দিবে, কখন তারা জানবে যে এখন এই মুহূর্তে আমি ভোট কেন্দ্রে গেলে ভোটটা দিতে পারবো? আসলে ওই রকম আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলেছেন, উনি প্রত্যেকটা বক্তৃতাতে বলেছেন, আমরা এই জন্য আন্দোলন করছি, এই জন্য না যে আমরা ক্ষমতায় যেতে হবে, আমরা এই জন্য আন্দোলন করছি যাতে আমরা আপনার ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারি। তো আমি বিশ্বাস করি যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, 17 বছর করেছি, যে কোনো একটা উসিলায় আন্দোলনটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সফল হয়েছে। এখন আমরা সরকারকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করছি যাতে একটি সুষ্ঠু পরিবেশ হয়, রাষ্ট্রের নেসেসারি মেরামতগুলো সব মেরামত করা আপনাদের আপনারা যেহেতু আপনি কেন্দ্রের সাথে ভালো কাজ করছেন এবং সাংগঠনিক দায়িত্ব পালন, কারেন্ট অ্যাফেয়ার্সের আপনি এই যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, একটু জানতে কত সময় এরকম কোনো আপনারা কি উপদেষ্টা মণ্ডলীদের আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারকে? এটা তো আসলে সময় বেঁধে দেওয়াটা এটা খুব ডিফিকাল্ট। মানে এখন ধরেন 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। এখন কাজগুলো তো হতে হবে, না হলে কাজ চলমান। এবং আমরা যখন দেখছি তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয় নাই। শুনেন, রাজনীতিবিদরা সব বুঝে, কখন লক্ষ্যে আছে, কখন লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে, এটা বোঝার ক্ষমতা যে কোনো রাজনীতিবিদের আছে। জনগণের সাথে কাজ করে, হ্যাঁ, এবং রাষ্ট্র পরিচালনা করে তো রাজনীতিবিদরা, দেশ স্বাধীন তো রাজনীতিবিদরাই করেছে। তো প্রতিটি আন্দোলনের নেতৃত্ব রাজনীতিবিদরাই দিয়েছে, সহায়ক শক্তি রাজনীতিবিদরাই ছিল। তো রাজনীতি শূন্য বাংলাদেশ তো আর হবে না, এটা গণতান্ত্রিক দেশ, রাজনীতিবিদদেরকে নিয়ে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পক্ষে যে কাজগুলো করা হয়তো অ্যাজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট সম্ভব হতো না, ওনারা এটা করছেন। এবং সব মেরামত তাদের দায়িত্ব না, নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করতে যে যতটুকু মেরামত প্রয়োজন, আমার বিশ্বাস অতটুকু মেরামত হলেই এই সরকার নিজের উদ্যোগেই। আমরা দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আসলে একটু বেহাল দশা দেখছি, একটু পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রশাসন। সেক্ষেত্রে আজকে এতদিন হওয়ার পরও কিন্তু আমরা এতদিন হয় না, বাংলাদেশে যে পরিবেশ হয়েছে, যে পরিস্থিতি হয়েছে, এটা তো আর একটা মানুষের প্রস্তুত ছিল না। এবং আজকে আপনি দেখেন জনগণ কিন্তু একটা নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছে। কারণ হচ্ছে পুলিশ প্রশাসনকে যেভাবে ডিমোরালাইজ করেছে, অন্তর্বর্তী সরকার তো কাজ করতে, সেই জায়গায় অন্যতম প্রধান দল হিসেবে, অনেক ভালো একটা দল হিসেবে বিএনপি এই জায়গায় কি ভূমিকা রাখতে পারে? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যখন দেশের মধ্যে কোনো পুলিশ স্টেশনে ছিল না, তখনও কিন্তু আমাদের নেতাকর্মীরাই মন্দির পাহারা দেওয়ার থেকে নিয়ে বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়ার কাজ করেছে। আর্মি প্রশাসনকে তাদেরকে হেল্প করেছে, আর্মির যারা মাঠে ছিল তাদেরকে সাহায্য করেছে। এখনও কিন্তু বিভিন্ন থানায় ওসি চেঞ্জ হচ্ছে, যখন ওসিগুলো চলে আসবে থানায় তখন কিন্তু আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বলে যাচ্ছেন কিনা যে আসলে পরিস্থিতি স্বাভাবিক করা হোক তাড়াতাড়ি, এরকম কিছু বলে? আমরা তো আমাদের প্রতিনিধি দলের তো প্রায় ওনাদের সাথে যোগাযোগ হচ্ছে, ওনারাও যোগাযোগ। এই কথা আসছে কিনা? না নির্বাচনের কথা আসছে? না, নির্বাচনের কথা তো এখনো কেউ বলেনি, আমরা সংস্কারের কথাই এখন আপাতত বলছি। কারণ আমরা যে শুরুতেই তো আমাদের নেতা এটা বলেই দিয়েছে যে ওনাদেরকে ইনাফ টাইম দেওয়া হোক যাতে ওনারা সংস্কারটা কমপ্লিট করে, তাহলে এখানে তার নির্বাচনের কথা এখন বলার দরকার নেই। আমার বিশ্বাস নির্বাচনের জন্য আমাদের বলতে হবে না, ওনারা সঠিক সময় যেটা জাতি চায় এটা নিশ্চয়ই ওনারা বুঝতে পারবেন, এবং সংস্কার যে নেসেসারি সংস্কারগুলো আছে এগুলো শেষ হলে ওনারা নিজে থেকেই নির্বাচনের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ যেহেতু নির্বাচন, এবং আপনারা অন্যতম দায়িত্ব পালন করবেন, পাশাপাশি আপনারা বৃহৎ একটা রাজনৈতিক দল, আপনারা আমি একটু চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক অবস্থাটুকু একটু জানতে চাই। আসলে এখন কি অবস্থা আছে চট্টগ্রামের সাংগঠনিক রাজনীতি, যদি একটু বলেন। আমাদের তো এই আন্দোলনটা শুরু হওয়ার আগেই চট্টগ্রাম মহানগর বিএনপির জেলাভিত্তিক, উপজেলাভিত্তিক বা মহানগর কোনো এরকম কমিটি দেওয়া হলো। এখন আমরা পুনর্গঠনের কাজ চলছে, শুরু হয়েছে, আমরা এগুলো পর্যায়ক্রমে করছি। আমরা চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন করে মানুষের কাছে যাওয়ার জন্য। বিএনপি অতীতে কি ভালো কাজগুলো করেছে, বা বিএনপি আগামীতে বিএনপির দর্শনটা কি, বা বিএনপি কি অফার করতে চায় জনগণকে, এগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। কেমন মনে করেন কতটুকু সুসংগঠিত আছে বা সুশৃঙ্খলিত আছে এই দলটি? আমার মনে হয় অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল। এখন একটা চেইন অফ কমান্ড এস্টাবলিশ হয়েছে, এবং প্রতিটি দিক নির্দেশনা 99% লোক মানছে, 2% ব্যর্থ হয়, এটা যে কোনো দলেই হতে পারে। তো আমি বিশ্বাস করি আমাদের সাংগঠনিক অবস্থা
আলহামদুলিল্লাহ সংস্কার হওয়ার পরে কিন্তু নির্বাচনটা হয়ে যাবে, সেই জায়গায় জয়ের ব্যাপারে আপনারা কীরকম আশাবাদী? এই যে চ্যালেঞ্জ, এইবার নির্বাচন তো অন্যরকম, খুব ব্যতিক্রম একটা নির্বাচন হতে চলছে, যেহেতু সংস্কারের কাজ চলছে, বিভিন্ন অর্গান সংস্কারের কাজ চলমান, সেহেতু নির্বাচন যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটা বল, খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন হতে চলছে, কিন্তু সেই জায়গায় আপনারা কতটুকু প্রস্তুত এবং কেমন আশাবাদী বা আমরা গতকাল আশঙ্কায় আছেন কিনা? না, আমরা কোনো আশঙ্কায় নেই, তবে আমরা এইটাতে খুবই সচেতন এবং আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যেন আমাদের দলের ইমেজ কেউ পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, নষ্ট করতে না পারে, এবং আমাদের দলের নেতাকর্মীরা বুঝে না বুঝে যেন দলের ইমেজ বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হয়। তো এই জায়গাগুলো আমরা মাথায় রেখেই আগাচ্ছি। অফকোর্স ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব, কারণ যে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, আমাদের কিন্তু 18 থেকে 25 বছরের ভোটার সংখ্যা বেশ সিগনিফিকেন্ট। তাহলে এই পপুলেশনটাকে আশ্বস্ত করা যে অরাজনৈতিক কোনো শক্তি দীর্ঘকাল থাকাটা নেসেসারি বা দেশের জন্য মঙ্গলজনক না, গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে হবে। এবং কারণ মানুষের প্রতিনিধিত্ব যখন থাকবে না, এই সরকার আলটিমেটলি মানুষের মনের ভাব বুঝতে পারবে না, মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে না, তখন তারা ফেল করবে, তখন কিন্তু দেশ অন্যদিকে চলে যাবে। এখন যেভাবে তারা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন একটা নির্বাচন হতে চলছে খুব চ্যালেঞ্জিং এবং খুব সুস্পষ্ট নির্বাচন হতে চলছে। এই রকম সুস্পষ্ট নির্বাচনে যদি বিএনপি যখন যুক্ত থাকবেন বা নির্বাচনে আসবেন, তখন আসলে কি বিএনপির জন্য খুব কঠিনতর একটা বিষয় হবে কিনা? আসলে নির্বাচন পর্যন্ত যদি এই শৃঙ্খলা, কারণ আমরা তো ইতিপূর্বে দেখেছি, আমরা দখলদারিত্বের নির্বাচন দেখেছি, এটা দখলদারিত্বের নির্বাচন না, খুব ব্যতিক্রম একটা নির্বাচন এবং স্বাধীনতার পর থেকে এইটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আপনারা কোনো ভয়ে আছেন কিনা? না, আমরা ভয়ে আছি এখানেই, যেন পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগ সরকারের কিছু লোক পালিয়ে গেছে, সব কিন্তু পালিয়ে যায়, তো এরাই আবার কিন্তু বিভিন্নভাবে আমাদের দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। বিএনপি তো চলে গেল, আসলে তারা এমনভাবে চলে গেল যার আর ফিরে ব্যাক করার কোনো স্কোপ আমরা সাধারণ জনগণ কিন্তু আমজনতা দেখছে না। আওয়ামী লীগের কথা বলছেন তো, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পালিয়ে গেছে। আচ্ছা, কিন্তু ধরেন একটা দলে তো অনেক নেতাকর্মী, জি, অনেকে কিন্তু রয়ে গেছে, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে বিএনপি বা অঙ্গ সংগঠনে অনুপ্রবেশ করতে। এখন এইটা কি ভাবছেন তারাও কি নির্বাচন আসতে পারে? না, তারা নির্বাচন আসবে না, কিন্তু তারা বিএনপির ইমেজ নষ্ট করতে যা যা করার দরকার তারা এটা চেষ্টা করবে। এই প্রস্তুতি রাখতে হবে বিএনপিকে, এটা আমরা রাখছি। এটাই বললাম, আপনি বললেন যে আপনারা কোনো ব্যাপারে চিন্তিত কিনা, এই জায়গাটাতে আমরা চিন্তিত। ভোটের ব্যাপারে আমি এখনো বিশ্বাস করি। এখন নির্বাচন একটা বক্তব্য আমরা দেখেছিলাম যে বিএনপিতে আর লোক দরকার নাই, আপনি একটা কথা বলেছিলেন, একটা মিটিং এ বলেছিলেন। আসলে না, আমাদের লোক দরকার নাই, এটা হলো আমাদের নেতারও বক্তব্য যে আমাদের নতুন করে 5ই আগস্টের পরে কোনো ধরনের যোগদান নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা সাংগঠনিকভাবে যাতে বাইরে থেকে যাতে বা অনুপ্রবেশকারী যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে। হ্যাঁ, কারণ সুবিধাবাদী তো সব দলেই থাকে, চলে আসবে। তো এই জায়গাটাতে গিয়ে আমরা যেটা বললেন যে আমরা কোনো কিছু ওয়ারিড কিনা, ভোটের ব্যাপারে আমরা ওয়ারিড না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটার নির্ভর দল, জনপ্রিয়তা নির্ভর দল। এই সুস্পষ্ট বা সবার সামনে যে ভোটটুকু হতে যাচ্ছে, এটা আপনারা কি আনন্দিত কিনা? আমরা খুবই আনন্দিত, কারণ আমি বিশ্বাস করি ভোট হলে মিনিমাম নাকি আওয়ামী লীগ থাকবে না সেই কারণে আনন্দিত? কোনটা? আওয়ামী লীগ থাকলে ওদের অবস্থা আরো খারাপ হতো, আরো বেশি আনন্দিত হতো। কিন্তু আওয়ামী লীগের মতো দল তো নিষিদ্ধ হওয়া উচিত। নিষিদ্ধ কোনো সংগঠন তো বাংলাদেশে নির্বাচন আসতে পারবে না। তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে, পরিশোধন করে তারা নতুন ফরম্যাটে আসা লাগবে, যেখানে তারা নাকে খত দিয়ে বাংলাদেশিদেরকে বলতে হবে তারা যে দুর্বৃত্তায়ন করেছে, তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যে লুটপাট করেছে, এগুলো তারা আর করবে না। সাধারণ জনগণ তো এগুলোর বিচার চায় না, এগুলো বিচার তো হবে ইনশাল্লাহ। বাংলাদেশকালীন সরকারকে আমরা সাধারণ জনগণ তো বারে বারে বলেছে যে এইসবের বিচার আমরা, না, ওনারা তো বিচার শুরু করতেই হবে। জি, বিচার তো আর আপনার তড়িঘড়ি করে কোনো বিচার করাটা এটা কোনোভাবে ওয়াইজ। যারা বিচার করবে তাদেরকে সংস্কার করে বিচারের আওতায় আনতে হবে। এক কথায় বিচারের যারা বিচার করবে সংস্কার শুরু হয়েছে। কিন্তু আমরা মানিক মিয়ার কথা যদি বলি, আসলে যিনি এত বড় একজন বিচারপতি, তিনি বেফাস কথা বলে যান, সেই মানুষটা কিভাবে রায় দেয়? মহিলা আপনারা তো দেখেছেন মানে ইন্টারভিউতে, এটা তো কোনো ভদ্রলোক বা সুস্থ মস্তিষ্কের মানুষের আচরণ হতে পারে না। সেই জায়গায় বিচারপতিরা তাদের কি আগে সংস্কার করতে হবে? দেখেন, আমাদের বর্তমানে যিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন, জি, আমার মনে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম চৌকস বিচারপতি সব দিক থেকে। আচ্ছা, তা আমি বিশ্বাস রাখি এই বিচার ব্যবস্থা আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার ব্যবস্থা না। এটি একটি স্বাভাবিক, যে দেশের মধ্যে যে বিচার ব্যবস্থা থাকা দরকার, একটি সভ্য সমাজে যে বিচার ব্যবস্থা থাকা দরকার, সেই প্রসেস শুরু হয়েছে
আমি বিশ্বাস করি প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে অবশ্যই এই বিচার। আপনার কি মনে হয় না যে বিচার প্রতিষ্ঠানটাকে আগে একটু সংস্কার করে বিচার কার্য শুরু করা হোক? তা তো অবশ্যই। আপনি হ্রাস করার তো দরকার নাই। আপনি যদি বিচার করতে তাড়াহুড়ো করেন আপনার ভুল হবে, ভুল হলে কিন্তু ফাঁকে দিয়ে অপরাধী বের হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো আমরা চাই ওনারাও তাড়াহুড়া না করুক, ওনার বিচার বিভাগটা রিফর্ম করুক, রিফর্ম করে মামলাগুলো শুরু করুক, এরপরে নির্বাচন হোক, যেই সরকারে আসবে এটা ধারাবাহিক। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। একটু জানতে চাই, যেহেতু নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, সাধারণ জনগণ বা আম জনতা আসলে কী ধরনের নির্বাচন চাই? এটা তো একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে একটা তারা কীভাবে দেখতে চায়? আপনার কি মনে হয়? আপনার এটা নিয়ে কি গবেষণা করেন কিনা? আসলে সাধারণ মানুষ কীভাবে তারা এই বুট অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়? আমি তো বিএনপি সহসাংগঠনিক সম্পাদক বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাডভাইজারি কমিটির পাশাপাশি আমি বিএনপি মিডিয়া সেলেও কাজ করেন। তো সেই হিসেবে আমার অনেক রিসার্চের সাথে আমাদের টিম জড়িত থাকে, অনেক ফিল্ড সার্ভের সাথে আমাদের টিম জড়িত থাকে, এবং আমরা অনেকগুলো সার্ভে এই রিলেটেড করেছি। যেটা নর্মাল আমি একটা দেখতে চাই যে তারা একটা উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশ চায়, মানে কোনো চাপ ছাড়া, মানে ইচ্ছে হলে ভোট দিব, নাহলে দিব না, বা দিলে আমার ইচ্ছা মতো দিব, মানে ওনারা পুরো স্বাধীনতাটা চায়। কোনো পার্টি কোনো দল তাদেরকে কোনো ধরনের প্রেশার ওনারা চায়, প্রেশার যে ফ্রিলি ওনারা ওনাদের ভোট দিতে ইচ্ছে করলে দিবে, না দিতে ইচ্ছে করলে দিবে না, যাকে ইচ্ছে দিবে, এই একটা ফিলিং চায়। এবং এটাকে ওরা মোটামুটি একটা ওকেশনের মতো, আনন্দময় অনুষ্ঠানের মতো একটা দিন চায় তারা। তো এইটা আমার মনে হয়, এই যে সুন্দর একটা যে আপনি কথাটুকু বলেছেন, আসলে আমজনতা এটা চায়, যেহেতু আপনাদের রিসার্চে এই ব্যাপারটা চলে আসে, আসলে সবাই তো এটাই চায়। সেহেতু এখন অর্ধবর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে এই কাজটা করা। আসলে কি আপনার পরিস্থিতিটা ক্রিয়েট করা, এই পরিস্থিতি ক্রিয়েট করা, আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই কাজটা আসলে তারা করতে পারবে? এর সেই যোগ্যতা বা সেই ধারণাটুকু তাদের আছে কিনা একটু দেখেন। এইখানে আমি আবার বলি, তারা কাজ করছে কিনা। আমরা আবার আমিত্বর মধ্যে না যে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এটা না, অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণের এবং সকল রাজনৈতিক দল সহ সুশীল সমাজের দায়িত্ব হচ্ছে এটাকে সম্ভব করানো। তারা অন্তর্বর্তীকালীন সরকারের যা যা সাহায্য সহযোগিতা প্রয়োজন, এগুলো যদি আমরা সবাই মিলে ওনাদেরকে করি, আমার বিশ্বাস অবশ্যই 100তে 100 ওনারা এটা করতে পারবে। তাহলে এই ব্যাপারে আমরা একটু আশাবাদী আছি। আর অন্যতম একটা ব্যাপার হচ্ছে, যিনি প্রধান উপদেষ্টা, ছাত্রদের যে প্রধান চয়েস, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের এই চট্টগ্রামের সন্তান, কিন্তু এই যে আপনার এলাকার সন্তান, সেই কিন্তু এই যে প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনাদের চিন্তা বা ভাবনাটুকু কীরকম? আসলে কি তার নেতৃত্বে, তিনি তো আসলে ওয়ার্ল্ডের একজন মানুষ, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তার মাধ্যমে কি তিনি তো জানেন বিদেশে কীভাবে বা অন্যান্য দেশে, যে গণতান্ত্রিক দেশে কিন্তু কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তিনি কিন্তু খুব সচক্ষে দেখেছেন কিন্তু অনেকগুলো নির্বাচন। সেহেতু সেই ব্যাপারটুকুকে এই দেশে, আমাদের দেশে কি ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস? না পারার কোনো কারণ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শুধু শিক্ষকই নন, উনি কিন্তু একজন নোবেল লরিয়েট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব। উনি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার যোগাযোগ আছে। উনি জানেন কি করলে কি হয়। ওনার থেকে যখন জিজ্ঞেস করেছে এক সাংবাদিক, এনডিটিভির মনে হয়, যে শেখ মুজিবের সব এইগুলো ভেঙে ফেলছে কেন, উনি খুব ক্যান্ডিড জবাব দিয়েছেন, ওনার মেয়েদেরকে জিজ্ঞেস করে। এক্স্যাক্টলি, তারাই দায়ী। তার মানে হচ্ছে উনি কনসিকুয়েন্সটা জানেন, উনি কনসিকুয়েন্সটা জানেন, এবং শেখ হাসিনা যে পালাতে হয়েছে এটা উনি দেখেছেন। আমার বিশ্বাস উনি চাইবেন যাতে বাংলাদেশের কাছে উনি একটি সম্মানের পাত্র হয়ে থাকতে, এবং আমার বিশ্বাস ক্ষমতার লোভ বা এইসবের মধ্যে তো উনি না, উনি আসার সাথে সাথে এই ব্যাপারটা নিয়ে না, ওনার লোভের কথা বলছি না, আমি বলছি যত প্রেশারই থাকুক, আমার মনে হয় উনিও জানেন ওনার দায়িত্ব হচ্ছে একটি সুন্দর, যে আমরা যে নির্বাচন পরিস্থিতির কথা বললাম, ওরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তো আমার মনে হয় এই বিষয়টাতে উনি অটল থাকবেন এবং উনি এটার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবেন। ওকে, আমরা আসলে আপনার মুখ থেকে শুনে আমরা আরও আশাবাদী হলাম। আমরা আসলে মাঝে মধ্যে আশঙ্কায় পড়ে যাই যে এত কিছু দেখেছি, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও সেই যে আমরা এখন আসি রাজনৈতিক দলের অন্যতম একটি রাজনৈতিক দল নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে, যারা একটা সময়
মানে যুক্ত ছিল, জামাতের কথা আমি একটু বলতে চাচ্ছি, আপনাদের সাথে বিএনপি এবং জামাতের সম্পর্ক এখন কেমন চলছে একটু জানতে চাচ্ছি প্রথমে। বিএনপি এবং জামাতের সাথে সম্পর্ক হচ্ছে একই দেশের রাজনীতিতে এবং গণতন্ত্রে বিশ্বাসী দুইটা রাজনৈতিক দলের যেরকম সম্পর্ক থাকা দরকার সেরকমই সম্পর্ক। এটা বিশেষ কোনো মানে কিছু না। কি রাজনৈতিক দল তো আরো আছে, আওয়ামী লীগও আছে, না আওয়ামী লীগ তো আপনার দুর্বৃত্ত দল এখন, বা অন্যান্য দল, তাদের সাথে তো ভালো সম্পর্ক আছে। আপনারা তো একসময় জুটে ছিলেন। হ্যাঁ, ওরা তো আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে ছিল। আচ্ছা, 96-তে ছিল না, কেয়ারটেকার ছিল। রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কৌশলগত জোট হয়ে থাকে। আচ্ছা, তবে বাংলাদেশ কি আপনারা জুটে নাই এরকম বলতে চাচ্ছেন? না, আমরা তো সবাই জোটের তো না, আমরা তো যেটা আমাদের যুগপৎ আন্দোলন ছিল এটাতে ওনারা অ্যাড হয়েছে পরে এসে, বাট জোটের মধ্যে তো আর ওনারা নাই। ওই যে বললাম যে বাংলাদেশে যে কোনো গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এই জায়গায় আপনার একটা রিচার্জের কথা শুনতে চাই। আপনি আমজনতার রিচার্জের কথা বললেন, জামাত নিয়ে আপনাদের রিচার্জটা কীরকম? আসলে কি বিএনপি যেভাবে তাদের ধানের শীষ প্রতীকে যেভাবে নির্বাচনে আসবে সেভাবে কি জামাত আসতে পারে, এরকম কোনো ব্যাপার আপনার কি জানা আছে? এরকম তাদের ব্যাপারে আমার আসলে বেশি কিছু জানা নেই। তারা শেষমেশ এসে আবার বিএনপির সাথে যুক্ত হবে এরকম কিছু মনে করছে আপনার রিচার্জে কি চলে আসে? আমার রিসার্চে ওদেরকে নিয়ে আমরা এমন রিসার্চ করার প্রয়োজন পড়ে নাই। আমরা রিসার্চটা করি মূলত আমাদের দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে, যে ধরেন পাবলিক ভোটিং সাইকোলজি কীরকম হয়, কোন বয়সের ভোটাররা কী ধরনের মেন্টালিটি, ভোটিং করতে গেলে কি কি ভাবনা হয়, বা দেশের জন্য কোন, যেমন আমরা 31 দফা করার আগে তো অবভিয়াসলি আমরা সার্ভে করেছি, নাহলে 31 দফাগুলো এসছে কীভাবে। তো ওই জায়গাটাতে বাদ দিলে জামায়াত ইসলাম কী করবে এটা ওনাদের দলগত ব্যাপার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেরাই নির্বাচন করবে এতটুকু আমি জানি, এবং আমাদের সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আমরা অলরেডি ডোর টু ডোর আমাদের তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এভাবে নির্বাচনের জন্য। হ্যাঁ, তা ওনারা নিয়ে ভালো। আমরা তো চাচ্ছি অংশগ্রহণমূলক নির্বাচন, সব দল করুক যারা বৈধভাবে বাংলাদেশের রাজনীতি করেছে বা করতে চায়। ধন্যবাদ। আমরা তো 16টি বছর দেখেছি আমাদের দেশটাকে কীভাবে শাসন করেছে আওয়ামী লীগের শাসন আমলটুকু আমরা দেখেছি। আর এমন একটা দেখেছি যে 5 আগস্ট এই যে আওয়ামী লীগের সরকার প্রধান যিনি ছিলেন উনি দেশ মানে পালাতেও দেখেছি, এবং সবাইকে রেখে পালাতেও দেখেছি আমরা। একটু জানতে চাই ব্যারিস্টার হেলাল, তার চলে যাওয়া বা তার সরকার গঠন, তার 16টি বছরের শাসন আমল থেকে বিএনপির রাজনীতিবিদরা কী শিখছে, বা তার সমমনা দল যারা আছে তারা কী আমি একটু বিএনপির কথাটা আগে আনি, তারপর পরে। বিএনপি ওর থেকে কিছু শিখার মতো আছে বলে আমি মনে করি না, বাট বাংলাদেশের ইতিহাস কি শিখেছে যদি এটা বলি, বাংলাদেশের ইতিহাস এতটুকু শিখেছে আর যা কিছু করা যাবে আওয়ামী লীগের মতো শাসনামল করা যাবে না। এটা শুধু বিএনপি না, আমার মনে হয় বাংলাদেশের জনগণ যতদিন চাইবে তার সরকার থাকবে, না হলে থাকবে না। হ্যাঁ, এবং মানে যত বেশি স্বৈরাচারী আচরণ হবে এই ব্যাপারটা এই কনসেপ্টে যদি থাকে, অত পতনটা অতই নির্মম হবে, হ্যাঁ, অতই লজ্জাজনক হবে। আচ্ছা আচ্ছা, যেটা প্রমাণিত, হ্যাঁ প্রমাণিত হলো। আচ্ছা, দুদিন আগে বলেছিল না, হ্যাঁ পালায় না, কোনো সময় পালায় না। হ্যাঁ, যেমন এখনো পর্যন্ত ওর কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা কোনো জায়গায় পাইনি। আচ্ছা, সে তো বন্দী না। আচ্ছা, মানে আপনি যদি ওইভাবে চিন্তা করেন উনি তো বন্দী না, সে তো আছে এক দেশ আছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তো বরাবরই উনি বিভিন্ন বার্তা দিয়েছেন, উনি সামনে এসেছেন, বা নেতা কর্মীদের কিছু বলছে, গাইডলাইন দিয়েছে না, উনি দেশবাসীকে বলছে ওনার দিক নির্দেশনায় তো দল পরিচালিত হয়েছে। হ্যাঁ, ওনার দল তো ভাঙে নাই, হাজার চেষ্টার পরেও তো দল ভাঙতে পারে নাই, অনেক দমন নিপীড়ন হয়েছিল। কিন্তু ওনার ছেলে কি জানি নাম, হ্যাঁ, ও তো এক দিন কি বলে, একবার বলে রাজনীতি, মানে এলোমেলো কথাবার্তা বলছে। তো তার পরিবার রাজনীতি আসবে না, আবার বলে সে আবার রাজনীতি আসবে না, এই এলোমেলো হয়ে গেছে সবকিছু। তো ওই পতনটা সবার জন্য শিক্ষণীয়। আমি একটু জানতে চাচ্ছি, আসলে আপনারা তো রাজনীতি দীর্ঘদিন ধরে করে আছেন, আর বিএনপি কিন্তু সরকার ক্ষমতায় ছিল দীর্ঘটা সময় ধরে। আমি একটু জানতে চাই, এই 16টি বছর থেকে বিএনপির আসলে কি কিছু শেখা উচিত নয়? এরকম কিছু, ওই যে দুর্বৃত্তায়ন, স্বেচ্ছাচারিতা, এগুলো করা যাবে না, মানে পরিণতিটা খুবই ভয়ঙ্কর হয়। বিএনপি কিন্তু 2006-এর পরে বাংলাদেশে তো ছিল, আছে তো, এবং নেতাকর্মীরাও আছে, সবাই আছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মারা গেছেন, কিন্তু মাঠ ছাড়েনি, দেশ ছাড়েনি। এইটাই হচ্ছে শিক্ষণীয়। আচ্ছা, আমরা দেখেছি আসলে দমন নিপীড়নের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতো কিন্তু আয়নাঘর। মতের বিরোধ হলে আয়নাঘরের মতো বিভিন্ন জায়গায় গিয়ে টর্চার বা বিভিন্ন গুম করে ফেলা হতো বা মেরে ফেলা হতো।
আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের যখন শাসন আমল ছিল তখন হাওয়া ভবন নিয়ে একটা ভবনের কথা বারবার চলে আসতো আসলে। তারা কিন্তু এই কথাটা বারে নিয়ে আসতো, এই যে হাওয়া ভবনের কথা। একটু আসলে সাধারণ জনগণের একটা আম জনতার ভাষ্য আসলে যে বিএনপি ক্ষমতায় যায়, আয়নাগরের মতো কোনো পরিবেশ কি তারা তৈরি করবে? কারণ দমন নিপীড়ন তো আপনাদের করতে হবে। না, দমন নিপীড়ন করতে হবে না, দমন নিপীড়ন আপনাদের শাসন চালাতে হবে। আপনাদের মনে কষ্ট দিয়েছে আপনারা কি? না না না, আপনি যদি এইটা মনে করেন রাজনীতিতে প্রতিহিংসা আনবে, আচ্ছা, আপনি যখন বিরোধী দলে থাকবেন আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি যখন দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তখন পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু হবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান। এখানে কে বিএনপি কে আওয়ামী লীগ এটা কিন্তু উনি সাংবিধানিকভাবে উনি ভাগ করতে পারবেন না। প্রতিহিংসার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, বিচারের সম্মুখীন হবে কিনা আইনি প্রক্রিয়ায়, যথাযথ প্রক্রিয়ায় অবশ্যই দোষীরা বিচারের মুখোমুখি হবে, কোনো আয়নাঘরের প্রয়োজন না। আমি একটু ক্লিয়ার করে দেই, হাওয়া ভবন আর আয়নাঘর দুইটা আলাদা জিনিস। হাওয়া ভবন হচ্ছে বিল্ডিংটার নাম, অফিসের নাম হচ্ছে বিএনপির চেয়ারপারসনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটা ছিল বিএনপি চেয়ারপারসনের রিসার্চ সেন্টার। এখানে বিভিন্ন রিসার্চ হতো, পলিটিক্যাল রিসার্চ, এগ্রিকালচারাল রিসার্চ, অনেকগুলো রিসার্চ ওয়ার্ক হতো। তো দুইটা আলাদা জিনিস। এটা আয়নাঘর তো ন্যাক্কারজনক জিনিস। একটা ধারণার বলে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এখানে ভাগ বাটোয়ারার একটা গড় ছিল, অথচ যদিও বা একটা খুব একটা জায়গায়, পল্টনের মতো একটা জায়গায় তার স্থান, এটা তো আর আয়নাঘর তো একটা কোনায়, কেউ জানতো না। আমরা এখন এসে জানছি ওটা ভিন্ন বিষয়। এটা তো অফিসিয়াল কার্যালয়, এটা তো মানুষজন আসা যাওয়া করতো, এটা তো কোনো ওরকম কোনো বিষয় না। এবং ওই বিল্ডিংটার মালিকের ওয়াইফের নাম ছিল হাওয়া, ওই জন্য এই বিল্ডিংয়ের নামটা ছিল হাওয়া ভবন, বাট অফিসটা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো ওই অফিসে যে রিসার্চটা হতো এটা এখন আমরা ক্যারি আউট করছি কিন্তু। আচ্ছা আচ্ছা। তো আমাদের রিসার্চ উইং তখনও ছিল, এখনো চলে। ওই ভবনটা না, ওইটা তো অফিস, ওটা ভাড়া নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা এখন ভাড়াতে নিয়ে আমরা অন্য বিল্ডিংয়ে আসছি, বাট রিসার্চ উইং তো আপনি বললেন মানে এখন আর বিএনপি বা আর আপনাদের বিরোধের যারা মতের বাইরে তারা আর হাওয়া ভবনের কথা বলতে পারবে না। হাওয়া ভবনের কথা তারা একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য বলেছে। আওয়ামী লীগ 2009 থেকে ক্ষমতায়, এই হাওয়া ভবন যেটা বলে, এখান থেকে কি কোনো মামলা ওনারা বের করতে পেরেছে? তাহলে মিথ্যা কথা বলে যাতে বিভ্রান্ত করে, যে ট্যাগিং করে ওনারা একটা আর কিছু নাই বলে কি হাওয়া ভবনের নাম উল্লেখ করে, এরকম কিছু মনে হয় না? ওরা এরকম যেটা বলছেন যে ওখানে গেলে ভাগ বাটোয়ারা হতো, এরকম দরবেশ ওই যে কি নাম সালমান এফ রহমান তো পুরো বাংলাদেশের ইউনিয়নে মুশকিল হাসান সেন্টার খুলছে, একটা ওয়ার্ড কমিশনার, একটা ছাত্রলীগের প্রেসিডেন্টের 2000 কোটি টাকা পাওয়া যায়, প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে, হেলিকপ্টারে করে বাড়িতে যায় এবং সেটা বড় গলায় বলে, হ্যাঁ বলে আমার পিয়নেরও তো 400 কোটি টাকা হেলিকপ্টারে চলে। তো এইগুলা তো হলো কম্প্যারিজনের বাইরে। তারেক রহমান সম্পর্কে কিছু বলার নাই, দেশ নেত্রী খালেদা জিয়া সম্পর্কে কিছু বলার নাই, উদ্ভট কিছু কথা। আচ্ছা ব্যারিস্টার হলো, আমি আরেকটু বলি যে আপনি আমজনতার নির্বাচন নিয়ে একটা ধারণা আপনি প্রকাশ করলেন এটিএন বাংলাকে মাধ্যমে দেশবাসীকে। আসলে আরেকটা ব্যাপার আপনারা কি বুঝতে পারছেন, আসলে এই যে 16টি বছর যে একটা স্বৈরাচার ভাব ছিল, যে দমন নিপীড়নের ভাব ছিল, একটা আয়নাগরের ব্যাপার ছিল, এবং ডিবি অফিসকে আয়নাগরের মতো একটা ব্যবস্থাপনা নিয়ে আসছিল, সাধারণ জনগণ কি এগুলা চায় বা দেখতে চায়? এগুলো কি আসলে ভয় পায় না জনগণ? না, এইটা যদি কেউ করার চেষ্টাও করে, এই ধরনের কোনো কিছুর কাছাকাছিও কোনো রাজনৈতিক দল, কোনো সরকার যদি করার চেষ্টাও করে, পরিণতি ওই সরকার 6 মাসও টিকবে না। সেম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে কি? এটা তো 16 বছর সুযোগ নাই, 6 মাসও টিকবে না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে। আমরা একদম শেষ প্রশ্নে আসতে চাই, আসলে শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কবে আসছে আমাদের দেশে? ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আসবেন। কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, এগুলো শেষ হলে, যে মিথ্যা মামলা দেখছেন কিছু অলরেডি, মানে সবকিছু থেকে খালাস পাওয়ার পর, না সবকিছু থেকে খালাস পাওয়ার পর না, যখন যে মিথ্যা মামলাগুলো আছে এগুলো তো প্রত্যাহার হতেই হবে, নাহলে তো উনি হয়রানির শিকার হবে। যেদিন প্রত্যাহার হবে, সময় হবে, উনি অবশ্যই আসবেন। আর উনি না আসলেও উনি দিনের মধ্যে প্রায় 20 ঘন্টায় বাংলাদেশের সাথে সংযুক্ত থাকেন, প্রতিটি ইউনিয়নের খোঁজ খবর আমাদের চেয়ে বেশি রাখেন। আচ্ছা, আমরা